সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজ আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার। সাকিব আনোয়ার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, আপনাকেও স্বাগত। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি। আজও আমাদের হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, এগুলোর বিশ্লেষণ শুনবো, অতিথির মুখ থেকে ব্যাখ্যা শুনবো। সাকিব আনোয়ার, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই মুহূর্তে দেশের বাইরে রাষ্ট্রীয় সফরে রয়েছেন এবং সেখানে গতকালকে তিনি কাতার ভিত্তিক টেলিভিশন আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি সাক্ষাৎকারের একটি জায়গায় বলেছেন যে বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার ভালো সমাধান, এবং সাধারণ মানুষ তো এখনও অন্তর্বর্তীকালীন সরকার এর বিকল্প যে চাপ সেটি তো দিচ্ছে না, এবং এক ধরনের ইতিবাচক মানসিকতা আছে সাধারণ মানুষের এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে। এবং জুন কোনোভাবেই আগামী 2026 সালের জুন অতিক্রম করবে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, যদিও আপনারা রাজনৈতিক দলগুলো আরও আগে নির্বাচনের দাবি জানাচ্ছেন এবং নির্বাচনের আগে কিছু সংস্কারের জন্য আপনাদের তাগাদা রয়েছে। আরও একটি বিষয় রয়েছে সেটি এখন কিছুটা ফিকে হলেও স্থানীয় সরকার নির্বাচন, এরপরে আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হতে না দেবার যে আলোচনা সেটিও আছে। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সাক্ষাৎকার, আপনি কি মনে করেন রাজনীতিতে এক ধরনের ইতিবাচক সাড়া তো ফেলেছে, এর কোনো নেতিবাচক বা এটি আসলে আপনি কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন এবং এর মাধ্যমে তিনি কি বার্তা দেবার চেষ্টা করেছেন? জি, ধন্যবাদ। যারা অনুষ্ঠানটা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর ইউনূস নতুন কিছু আসলে বলেন নাই, মানে আমি যতটুকু দেখলাম ডক্টর ইউনূসের পুরো সাক্ষাৎকারটাই আমি দেখেছি, নতুন কিছু আসলে বলেন নাই। অনেকদিন থেকেই তো উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এই কথা বলে আসছেন এবং সেটারই রিপিটেশন ছিল, এবং তিনি আবার রিপিট করেছেন যে আমরা সর্বকালের সেরা নির্বাচন অনুষ্ঠান, এটা উনি এর আগেও বলেছিলেন সেই কথাটা, এবং মানে রিপিট করা মানে উনি ওনার ওই অবস্থানে এখনো পর্যন্ত আছেন। কিন্তু এখানে নতুন একটা বিষয় হচ্ছে যে এবার উনি জোর দিয়ে একটা কথা বলেছেন যে কোনোভাবেই জুন ক্রস করবে না, ইলেকশনটা দেওয়ার ক্ষেত্রে জুন ক্রস করবে না, এটা উনি এবার একদম ডেফিনেট জায়গা থেকে উনি খুব স্ট্রংলি বলেছেন। এটা হয়তো নতুন একটা কিছু, এর আগেও বলেছেন কিন্তু আপনি এর মধ্যে স্ট্রংনেস মানে এইভাবে উনি বলেন নাই যে জুন কোনোভাবে ক্রস করবে না, মানে একটা কাট অফ টাইম, যেটা বিএনপি ডিসেম্বরের কথা বলছে উনি একটা কাট অফ টাইম জুনের কথা বললেন 2026-এর। কিন্তু আরেকটা বিষয় আছে যে উনার এই সাক্ষাৎকারের পরে মনে হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে সরকারের পরিকল্পনা কিছু ছিল বলে মনে হচ্ছিল, কারণ এর আগে প্রধান উপদেষ্টা যখন নির্বাচন কমিশনের সাথে কথা বলেছেন, পুলিশের সাথে যখন কথা বলছে, অনেক ক্ষেত্রেই উনি বারবার বলছেন যে আমরা ডিসেম্বরকে সামনে রেখেই আগাবো, এবং উনি এই ধরনের একটা নির্দেশনাও তাদেরকে দিচ্ছেন যে আপনারা ডিসেম্বরকে ধরেই আগান, তারপরে আমরা দেখা যাক কত অবেনাগাদ এটা আয়োজন করতে পারি। তো এবারের বক্তব্যে সংস্কারের প্রসঙ্গটা এসছে ওনার বক্তব্যের মধ্যে, যে সংস্কারের ব্যাপারে যদি রাজনৈতিক দলগুলো যদি মানে ঐক্যমতে পৌঁছাতে পারে, বেশি সংস্কার, যেটা আর কি কম সংস্কার বেশি সংস্কার, আসলে সংস্কারে তো কম বেশির ব্যাপার নাই, সেটিও কিন্তু অনেকটা পরিষ্কার হয়েছে। হ্যাঁ, তো ওই জায়গাটাতে উনি নতুন একটা কিছু এখানে আনলেন, সেটা হচ্ছে যে সংস্কারের বিষয়টা উনি এখানে নিয়ে আসলেন। এখন ঐক্যমত্য কমিশন তো এখনো মানে ওনাদের যে ডিসকাশন সেটা চলছে, চূড়ান্ত ফল এখন পর্যন্ত মানে আমরা মোটামুটি ভাবে জেনেছি যে বিএনপি কতদূর পর্যন্ত যাচ্ছে, এনসিপি কতদূর পর্যন্ত যাচ্ছে, জামাত কতদূর পর্যন্ত যাচ্ছে, আমার দল নাগরিক ঐক্য, আমরাও ঐক্যমত্য কমিশনের সাথে বসেছি। ইনফ্যাক্ট আমাদের আবারও বসবার কথা আছে, কারণ 5টা কমিশনের রিপোর্ট নিয়ে বসবার কথা ছিল, মানে আলোচনার কথা ছিল, আমরা দুটো নিয়ে কথা বলেছিলাম এবং তার মধ্যে আমাদের আসলে সময়টা চলে গেছিল, সেকেন্ড ফেজে আরেকবার বসার কথা আমাদের আছে। তো এই জায়গাগুলোতে আসলে একটা জিনিস যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মানে অনেক জায়গাতেই ঐক্যমত হয়েছে, যেটা আগে থেকেই ছিল, কিন্তু কমিশনের সাথে বসার পর কমিশনের সাথে বসার পর যে নতুন করে যে আসলে মানে ছাড় দেওয়ার মতো মানসিকতা দেখার যে একটা ব্যাপার, সেইটা এখন পর্যন্ত আসলে দৃশ্যমান না। যে যার অবস্থানে ছিল সে সেখানেই আছে।
তারপরেও এখন অন্তত আমরা মোটা দাগে একটা মানে জায়গা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলোতে অন্তত ঐক্যমতের একটা জায়গা আছে। এখন আওয়ামী লীগ প্রশ্ন নিয়ে যে একটা কথা ছিল যে যতদিন পর্যন্ত বিচার না হয় ততদিন পর্যন্ত নির্বাচন হতে দেয়া হবে না, এই ধরনের কথাও এনসিপির কোনো নেতা একটা সময় বলতেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমরা যদি দেখি যে গত যে একটা ঈদ গেল, ঈদ কেন্দ্রিক যে নির্বাচনী প্রচারণার যে একটা ঈদ কেন্দ্রিক একটা রাজনীতি থাকি, সেখানে তাদেরকে সবচেয়ে বেশি সক্রিয় দেখলাম। এমনকি ঠিক যেই নেতাই এই বক্তব্যটা যার কাছ থেকে এসেছিল যে নির্বাচন হতে দেওয়া হবে না যতদিন পর্যন্ত আওয়ামী লীগের বিচার না হয় বা সংস্কারগুলো না হয়, আমরা দেখলাম যে তিনি হয়তো সম্ভবত সবচেয়ে বড় শোডাউনটা করলেন। তো এই জায়গাতে রাজনৈতিক মানে আসলে রাজনীতি হয় কি, রেটরিক তৈরি করি আমরা, বয়ান, তো বয়ানের উপরে অনেক কিছু হয় যেটা আসলে আমি নিজেও বিশ্বাস করি না, কিন্তু তারপর মানে রাজনৈতিক বয়ান তৈরি করি আমি আসলে আমার একটা সমর্থন তৈরি করার জন্য। সুতরাং এই যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হইতে দেওয়া হবে না বা এই ধরনের যে সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন হইতে দেওয়া হবে না, এগুলো আসলে অনেক ক্ষেত্রেই আসলে যারা এই দাবিগুলো করেছেন বিভিন্ন সময়, এটা আমরা এখনকার পরিপ্রেক্ষিতে অন্তত বলতে পারি, তাদের কর্মকাণ্ডে অন্তত বলতে পারি যে এগুলো হয়তো তাদের এক ধরনের রাজনৈতিক বয়ান, রেটরিক একটা। কারণ এখানে প্রশ্ন একটা আসতে পারে যে মানে ওই হানিমুন পিরিয়ডের কথা যেটা বলা হয় যে সরকারের হানিমুন পিরিয়ড তো অনেক আগেই শেষ, এর পরেও তো ধরলাম যে 3 মাস ধরি, তারপরেও তো আরো 5 মাস ব্যাখ্যাও তো দিয়েছেন প্রফেসর ইউনূস। হ্যাঁ ঠিক আছে দিয়েছেন, কিন্তু ওই তো হানিমুন পিরিয়ডের কথা তো এখন আর কেউ বলতে পারবে না। সরকার 8 মাস পার করে ফেলছে, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট মানে নির্বাচিত সরকারও কিন্তু 8 মাস মানে অনেক সময়, প্রথম বছর শেষ, হ্যাঁ প্রথম বছর প্রায় শেষ। তো এখন 8 মাস পরে এসেও মানে আওয়ামী লীগের বিচারের আসলে কতদূর পর্যন্ত গেলাম আমরা। এই ডক্টর ইউনূসের সাক্ষাৎকারেও কিন্তু আছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে ভারতের সাথে কোনো আলোচনা হয়েছে কিনা বা কি, এই প্রশ্নটা ছিল। উনি সেখানেও বলছেন যে আমরা তো সরকারের পক্ষ থেকে বলেছি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে, কোনো চিঠির উত্তর এখনো আসে নাই, এরপরে চিঠিটা যাবে মানে এরপরে আদালত থেকে যাবে, তখন তারা কি করে দেখে। তো আদালত থেকে এখনো যায় নাই কেন? মানে আদালতের ব্যাপার অবশ্যই এটা স্বাধীন বিচার ব্যবস্থায় তাদের বিচার হবে, আমরা সবই চাই, কিন্তু বিষয় হলো যে এই 8 মাসে আমরা তো কার্যকর কোনো পদক্ষেপ বা কার্যকর যে কোনো ডেভেলপমেন্ট আলটিমেটলি আমরা দেখলাম না। সুতরাং আমি ওই একটা পয়েন্টে যদি আটকে থাকি যে ডেভেলপমেন্ট তো আছেই কিছু না কিছু, যে এই যে জুনের মধ্যে আপনি নিশ্চিত হলেন যে না আমি বিচারের কথা বলছি, আওয়ামী লীগের বিচারের কথা। বিচার তো আসলে আইনি প্রক্রিয়া তো একটু জটিল হয় সাধারণত, আর আমরা তো সেই পুরনো হেজিমনি কাটিয়ে উঠতে পারিনি এখনো রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো থেকে, সেই জায়গায় হয়তো কিছু বিলম্ব মনে হচ্ছে আমাদের, কিন্তু বিচার প্রক্রিয়া তো চলছে। কিন্তু এর জন্য তো আমি মানে আপনি আনলিমিটেড একটা সময় তো আপনি নিশ্চয়ই দিতে পারেন, বিচারটা দ্রুত করতে গিয়ে যদি ভুল হয় না সেটা তো অবশ্যই প্রশ্ন, কিন্তু ব্যাপার হলো যে আপনি কার্যকর মানে ভিজিবল কোনো বিষয় তো আছে যে আমি আসলে কতদূর পর্যন্ত দেখতে পাচ্ছি। শেখ হাসিনার বিরুদ্ধে এতগুলো মামলা হলো, তাহলে তার কোনো একটা মামলা নিয়ে কোনো অগ্রগতি, আপনার সামনে অনেকগুলো পত্রিকা আছে, প্রতিদিনে আমাদের সামনে পত্রিকাগুলো আসে, ওই সেখানে তো আমরা মানে ওই অগ্রগতির রিপোর্টগুলো বরং তো মানে আমরা মানে প্রত্যাশা তো এটা আমাদের ছিল 5 আগস্টের পর যে আমাদের পত্রিকার প্রতিদিনের হেডলাইন না হলেও অন্তত একটা সাইডে একটা মানে প্রতিদিন একটা বুলেটিন থাকবে যে এতটুকু পর্যন্ত আদালতের বিষয়ে মানে আদালত কোন পর্যন্ত গেল, কয়জনের সাক্ষ্য গ্রহণ করা হলো, এই ধরনের কোনো কিছু নাই তো, আলোচনাই তো নাই। আলোচনা একটা হচ্ছে নির্বাচন আর একটা হচ্ছে সংস্কার, সাক্ষ্য গ্রহণ বা মামলার এই পর্যায়ের অগ্রগতি জানবার জন্য তো তদন্ত ফ্যাক্টর, তদন্তের পরে না সাক্ষ্য বা এখন আমরা তো নিশ্চয়ই ওই আগের তদন্ত তো এক ধরনের, কারণ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা তদন্ত করে থাকে সচরাচর বা সাধারণত আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে, তাদের মধ্যে তো তারা তো দীর্ঘ একটা দুঃশাসনের মধ্যে থেকে এবং 5 আগস্ট গণ অভ্যুত্থানের যে ঘটনা, সেই ঘটনায় তারা এক ধরনের ট্রমার মধ্যে ছিলেন, সেটা কাটিয়ে উঠতে তো আমাদের 3-4 মাস সময় কেটে গেল। ইনফ্যাক্ট আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখনো ফুল ফেজে এখনো রোল প্লে করতে পারছে না বা করছে না, নানান সীমাবদ্ধতা। এর আগে বিভিন্ন সময় এই বিষয় নিয়ে যখন কথা হচ্ছে তখন আমরা মানে একটা কথা বারবার বলার চেষ্টা করছি, সেটা হলো যে 5 আগস্টের পরে নতুন সরকার যখন গঠন হলো, এই সরকারের তো প্রথম দায়িত্ব ছিল আপনি মানে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো দেশের আইন শৃঙ্খলা কিংবা যেই মানে দাবিগুলো উঠেছে, যেমন আওয়ামী লীগের বিচার কিংবা অভ্যুত্থানের সময়ই আমি আগের হিসাব বাদ দিলাম, আওয়ামী লীগের বিচার করা সম্ভব
সাকিব ভাই, বাংলাদেশের প্রচলিত আইন এবং সংবিধান কোন রাজনৈতিক দলের বিচার করতে পারে কিনা? না, আসলে আওয়ামী লীগের বিচার বলতে আওয়ামী লীগারদের বিচার, যারা আওয়ামী লীগারও না, ধরেন আপনাকে আওয়ামী লীগার হইতে হবে না, আপনি যদি আওয়ামী লীগের সুবিধাভোগী দুষ্ট চক্রের মধ্যে যারা ছিল, আপনি হয়তো ঘোষণা দিয়ে আওয়ামী লীগ করেন নাই, কিন্তু আপনি আরো বড় আওয়ামী লীগার ছিলেন, এরকম অনেক আওয়ামী লীগার আমরা দেখছি, অলিগার ছিলেন, কিংবা আপনি হয়তো মানে যে সো কল্ড সিভিল সোসাইটির সদস্য, কিন্তু আপনি আরো বড় আওয়ামী লীগার ছিলেন, এরকম তো অনেকেই আছে। সুতরাং আমি শুধু আওয়ামী লীগারও না, বিষয় হচ্ছে যে আওয়ামী যে রেজিমটা, যে ওই রেজিমের মধ্যে, যেই চক্রের মধ্যে যারা ছিলেন তাদের বিচারের কথা বলা হচ্ছে, কারণ তারা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে কোনো না কোনো ফর্মে অবশ্যই, মানে আওয়ামী লীগের সাথে ধরেন 2014 সালের পর থেকে এই 24 পর্যন্ত যারা ছিল, মানে সে যদি ব্যক্তিগতভাবে কাউকে কোনো আক্রমণও করে না থাকে, কেউ কারো জমি জমা যদি সে দখল করে না থাকে, তারপরও সে অপরাধী, কারণ সে এত বড় একটা ফ্যাসিজমের পক্ষে তার অবস্থান ছিল, বা ওই অপরাধকে সে সমর্থন দিয়েছে অবশ্যই, এবং তারই সমর্থনের জন্য সংগঠিতভাবে একটা শক্তি এরকম একটা ফ্যাসিজম কায়েম করতে পেরেছিল। এখন বিষয় হলো, অনেকে বলেন যে আমি আসলে কিছু করি নাই, কিন্তু বিষয় হলো আপনি তো ভিড়ের মধ্যে একজন, যে ভিড়ের শক্তিতে ওবায়দুল কাদের বলতেন না যে ছাত্রলীগই যথেষ্ট এদেরকে পিটায় সরাই দেওয়ার জন্য, ওবায়দুল কাদের তো অনেকবার এই কথা বলছেন। তো এখন ছাত্রলীগ করতে একজন, সে যদি বলে আমি তো আসলে কিছু করি নাই, কিন্তু আপনি তো ওই ভিড় হওয়ার জন্য সহযোগিতা করছেন, আপনি ওখানে একজন, কিন্তু আপনার মতো একজন করে যে শক্তিটা তার হয়েছে, সেই শক্তির বলেই সেই কথাটা বলতে পারে। কিন্তু আমাদের সিভিল সোসাইটিতে কিন্তু আরেকটি আলোচনা আছে যে যারা আওয়ামী লীগের মধ্যে অপরাধ করেনি তাদের দিয়ে এক ধরনের আওয়ামী লীগকে তারা রাখতে চাচ্ছেন, সেটিও সম্ভব না। তাহলে না, আপনি কাদের কথা বলতেছেন? আওয়ামী লীগের মানে আপনি নিশ্চয়ই আপনার কানে এসেছে এই ধরনের কথা। অবশ্যই, মানে শুধু সিভিল সোসাইটি কেন, এই যে এখন যারা আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এত বড় বড় কথা যাদের মুখ থেকে আসছে, মানে তারা কিন্তু বেশ কয়েকবার এই ধরনের কথাগুলো বলছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময় তাদের মুখ থেকে এটা আসছে যে মানে ওই কি বলে এটাকে পরিশুদ্ধ আওয়ামী লীগ টাইপের একটা ব্যাপার, যে তারা আসতে পারবে। সরকারের দিক থেকে তো বলা হয়েছে, আপনার এই যে নাহিদ ইসলাম যিনি পদত্যাগ করে পরে আবার নতুন দলের প্রধান হলেন, ওনার একটা বক্তব্যকে কোট করে তো আসিফ মাহমুদ নিজেই বলেছিলেন যে যারা আওয়ামী লীগ করছেন কিন্তু কোনো অপরাধ করেন নাই, তারা যদি ক্ষমা চান তাহলে তারা আবার রাজনীতিতে ফিরতে পারবেন। পরে অবশ্য উনি আবার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলছেন না, আওয়ামী লীগ দলে না, অন্য কোনো রাজনৈতিক দলে। হ্যাঁ, এটা অবশ্য একটা সুবিধা আছে। ধরেন আমি যদি মাফ করে দেওয়ার কথা বলি, মাফ করে দেওয়ার অথরিটিও যেহেতু সরকারে যদি আমি থাকতাম এবং ওই অথরিটিও আমার আছে এবং মাফ করে দেওয়ার কথাটা আমি বলতেছি, তো স্বাভাবিক ব্যাপার, যাকে আমি মাফ করতেছি তো আমার কাছে আসবে এবং তাকে সুযোগ দেওয়া হচ্ছে তুমি ভাই রাজনীতি করতে পারবা কিন্তু আওয়ামী লীগে না। তাহলে তার দল কোনটা হবে? যে মাফ করে দিছে, মাফ করে দেওয়ার প্রসেসটা যে শুরু করছে ওই মহান ব্যক্তির কাছেই। সুতরাং ওই যে বললাম, আপনি রেটরিক একটা, আপনি যখন প্রকাশ্য সমাবেশে বক্তৃতা করতেছেন তখন ফাটায় ফেলতেছেন, গলার রক ফুলায় আপনি বক্তৃতা করতেছেন। ক্ষমা করে দেয়া এটিও এক ধরনের রাজনৈতিক রেটরিক বলবেন এটিকেও? অবশ্যই আপনি ক্ষমা করে দেওয়ার কথা বলতেছেন, আপনি মানে ভেতরে যখন কথা বলতেছেন সাংবাদিকদের সামনে দুই একবার আপনি বলে ফেলতেছেন কারণ আপনাকে বলতে হচ্ছে। আবার আপনি যখন প্রকাশ্য সমাবেশে বক্তৃতা করতেছেন তখন আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের কাউকে ছাড় দেওয়া যাবে না, এই কথা আপনিই বলতেছেন। আবার এখন আপনি যদি বলেন না আমি ব্যক্তিগতভাবে বললেন, ভাই রাজনৈতিক দলের ক্ষেত্রে ব্যক্তিগত কোনো বিষয় নাই। রাজনৈতিক দলের একজন মানে দায়িত্বশীল মানে একজন নেতা বা কর্মী, হ্যাঁ আপনি যদি বলেন তাহলে ওইটা রাজনৈতিক দলের আপনাকে নিতে হবে। আদারওয়াইজ আপনাকে ওই রাজনৈতিক দলের পক্ষ থেকে বলতে হবে না ওই বক্তব্যকে আমরা সমর্থন করেন এবং তার জন্য তাকে আমরা শোকজ করছি। শোকজ যদি না করেন তাহলে আলটিমেটলি তো আপনি বক্তব্য অ্যাকসেপ্ট করছেন। সুতরাং মানে এখানে মানে অনেক কিছুই আসলে যেটা হচ্ছে, যেটা মানে ওই যে মানে আমরা যেটা বলি আসলে যে জুলাই যারা শহীদ হয়েছে তাদের সাথে আসলে মানে এক ধরনের মানে ছলনা করা হচ্ছে, এরকম অনেক কিছুই আসলে আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরেন আওয়ামী লীগের বিচারের কথা আসতেছে, এখানে যে ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা করা হত্যা মামলা। হ্যাঁ, এখন ইরেশ জাকেরের মানে আপনি যদি ওই ফেসবুকে প্রোফাইল পিকচার লাল করেও তো অনেকে বড় বড় লাল বিপ্লবী হয়ে গেছে। ধরেন পুরো সময়টা বিদেশে ছিল, আরামায়েশে কাটিয়েছে। এরপর তার অবদান কি এই অভ্যুত্থানে? যে সে প্রোফাইল পিকচার লাল করছিল। এরপরে হাসিনা চলে যাওয়ার পর নিরাপদ বাংলাদেশে ফিরে এসে সে এখন মনে করে সবচেয়ে বড় বিপ্লবী যে দল, সেই দলে চলে আসছে যারা অভ্যুত্থানের একমাত্র পক্ষে শক্তি। ওই যে আওয়ামী লীগের একটা 71 তাদের সম্পত্তি, ওইরকম একটা সম্পত্তি যারা এখন মনে করে মানে 24কে যারা এখন নিজেদের সম্পত্তি মনে করে, সেই দলে আপনি যদি ঢুকে যান তাহলে আলটিমেটলি ইরেশ জাকের ভুল করছে। ইরেশ জাকের যদি দলে ঢুকে যেত
তাহলে এখন সে অনেক বড় বিপ্লবী হয়ে উঠতো। কিন্তু ইরেজ জাকের তো সেটা করে নাই, দেশে ছিলেন। ইনফ্যাক্ট আমি তো মানে ইরেজ জাকের বিরুদ্ধে মামলাটা হওয়ার পর আমি যখন ঘাটতে গেলাম তখন দেখলাম উনি অভ্যুত্থানের সময় রাস্তায় পর্যন্ত ছিলেন। ইনফ্যাক্ট এমন কিছু ফেসবুক স্ট্যাটাসও নিতেছেন, ওনার নিজের মেয়েকে দিয়ে বলছেন যে আমার মেয়েও তো ছাদে থাকতে পারতো, ছাদে বাচ্চা ছেলে গুলি খেয়ে মারা গেছে। তো ওই প্রেক্ষিতে উনি ওনার ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন যে আমার মেয়েও তো মানে বারান্দায় থাকতে পারতো, ছাদে থাকতে পারতো, তাও সেও গুলি খেতে পারতো। এবং সেখানে উনি লিখছেন যে আমার মেয়ে যদি এখন বড় থাকতো, ইউনিভার্সিটিতে পড়তো, সে যদি মিছিলে যেতে চাইতো আমি তো বাধা দিতাম না। এখন এই বক্তব্য যার কাছ থেকে আসছে আপনি তাকে এখন হত্যা মামলার আসামি বানাচ্ছেন। মানে পুরো জিনিসটাকে এক ধরনের মানে সরি এইভাবে বলার জন্য মানে একটা সার্কাস বানায় ফেলা হয়েছে। মানে এমন বক্তব্য আসতেছে, যেমন ধরেন একজনকে বলতে শুনলাম, হয়তো একটা টিভি টক শোতেই বলছেন যে যারা এত বছর 15 বছর যারা ধান খেতে লুকাই ছিল তারা ধান ক্ষেত থেকে সরাসরি টেম্পো স্ট্যান্ডে আসছে। ভাই টেম্পো স্ট্যান্ডে আসছে যারা, আপনি তার বিরোধিতা করেন, কিন্তু ধান খেতে 15 বছর যে ছিল ওইটা কি আপনি কোনোভাবেই মানে ওইটাকে আপনি হিউমিলিয়েট করে একটা কথা বললেন যে ধান ক্ষেত থেকে টেম্পো স্ট্যান্ডে? ধান ক্ষেতের ভাই, ধান ক্ষেতে যে ছিল ওর লড়াইয়ের জন্যই আজকে এটা হয়েছে। আপনি যদি ধরেন যে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, মানে সরকার গঠন করলো, 8 সালে তো ইলেকশন, 9 সালে সরকার গঠন করলো। 9 থেকে 2024 সালের জুলাই পর্যন্ত বা জুন পর্যন্ত ধরেন বাংলাদেশে কোনো আন্দোলন হয় নাই, বাংলাদেশে কোনো রাজনীতি মানে কোনো রাজনৈতিক দল আপনার কোনো কর্মসূচি দেয় নাই, কিংবা ধরেন এই যে ধান খেতে কাউকে লুকায় থাকতে হয় নাই। তারপরে জুন চলে আসলো আর আপনি জুলাই আগস্টের মধ্যে দেশ স্বাধীন করে ফেললেন, আপনারা তো স্বাধীন বলে, যাই হোক আপনার অভ্যুত্থান সফল হয়ে গেল, এটা তো নিশ্চয় হইতো না। সুতরাং ওই ধান খেতে যারা ছিল তাদেরকে আপনার সম্মান করতে হবে। হ্যাঁ, সে যদি ধান ক্ষেত থেকে এখন টেম্পো স্ট্যান্ডে আসে তাহলে আপনি টেম্পো স্ট্যান্ডে সমালোচনা করেন। ওই টেম্পো স্ট্যান্ডে সমালোচনা করতে যে আপনি তাকে ছোট করে বলবেন যে ধান ক্ষেত থেকে আসছে, গোটা 15 বছরটি শেষ, হ্যাঁ হিউমিলেট করা হচ্ছে। আপনি এই কথা বলতে পারেন না। তো কেউ কথা বলছে গত 15 বছর যাদেরকে খুঁজে পাওয়া যায় নাই তারা এখন বড় বড় কথা বলে। এখন মানে ধরেন এই 15 বছরের কথা যখন আসছে, এই 15 বছরে এখন যারা ধরেন এই বিপ্লবের মানে মালিক, আওয়ামী লীগ যেভাবে স্বাধীনতার মালিক ছিল, মুক্তিযুদ্ধের মালিক ছিল, অভ্যুত্থান অবশ্যই সেইটার এখন যারা মালিকানা দাবি করছে তাদের মধ্যে অনেকে তো ধরেন এই বছর 3-4 আগে শেখ মুজিবের জন্মদিনে তাকে জাতির পিতা না পিতা বলে সম্বোধন করছেন, যে পিতা শেখ মুজিবুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতাও না, নিজের পিতা, হোয়াটএভার, আমি সেটা বলছি না, মানে পিতা সম্বোধন করছেন। তিনি এখন বিপ্লবের মহানায়ক। তারা এখন আপনার ওই 15 বছরে যারা ধান খেতে লুকায় থাকতেছে, ধান খেতে এমনি লুকায় থাকেন নাই, আপনি সরকারের বিরুদ্ধে লড়াই করছেন জন্যই তো সরকার আপনার উপরে, দেশের পরিস্থিতিটা ওরকমই ছিল। আপনি ধরেন সবাইকে তো ধান খেতে যাইতে হয় নাই, তার মানে ধান খেতে তো সরকার তাকেই পাঠাইছে যে সরকারের বিরুদ্ধে একটা থ্রেট ছিল, ওই রেজিমের বিরুদ্ধে যে থ্রেট ছিল তাকেই তো আলটিমেটলি মানে বাধ্য করা হয়েছে যাতে সে ধান খেতে লুকায় থাকতে হয়, বাড়ি ছাড়তে হয়। তো আপনি এখন তার বিরোধিতা করতেছেন কে, যে 4 বছর আগেও ধরেন শেখ মুজিবের জন্মদিনে পিতা শেখ মুজিবুর রহমান লিখছেন, কিংবা আপনি ধরেন আওয়ামী লীগ ছাত্রলীগ করছেন, তার ব্যাখ্যা আপনি শুরুতে দিচ্ছেন এইভাবে যে ভাই সবার তো ঢাকা শহরে আলাদা মানে হলের বাইরে থেকে সামর্থ্য থাকে না, এই কারণে বাধ্য হয়ে আমাকে ছাত্রলীগ করতে হয়েছে, কারণ আমার ওই সামর্থ্য ছিল না যে আমি মানে বাইরে থাকবো থেকে সেখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করবো, এই কারণে বাধ্য হয়ে আমি হলে থাকার জন্য ছাত্রলীগ করছি। এই বক্তব্য যার কাছ থেকে আসছে তাকে আবার কয়েক মাস পরে আমি সে কর্মকাণ্ডের কথাই বাদ দিলাম, আমরা যেটা দেখছি সেটা বাদ দিলাম, তার মুখের বক্তব্যই হচ্ছে যে আমার নিজের যে অংশ আছে আমার পারিবারিক সূত্রে পাওয়া সেটা দিয়ে একটা জাতীয় নির্বাচন করে ফেলা যায়। তো ভাই আপনি কি তার মানে ধরে নিছিলেন যে আপাতত ছাত্রলীগ করি, টাকাগুলো সেভ থাকুক, ওই সেভ করা টাকাগুলো দিয়ে পরে ইলেকশনে কাজে লাগবে? আপনি কি আগে থেকে চিন্তা করছিলেন যে কোনো একদিন আপনি ইলেকশন করবেন, মানে কোনো একদিন 24 আসবে তারপরে অভ্যুত্থান হবে? তো আপনি ভাই জ্যোতিষী, আপনি টাকাগুলো সেভ করে রাখছিলেন যে আমার মানে পারিবারিক সূত্রে আমি যে টাকাটা পাইতেছি যেটা দিয়ে একটা ইলেকশন করা সম্ভব, ওই টাকাটা আমি এখন আপাতত খরচ না করি, ছাত্রলীগ থেকে সুযোগ সুবিধাও পাচ্ছি, হলেও থাকতে পারতেছি। এগুলো তো আসলে রাজনৈতিক অপরিপক্কতার কারণে এই বক্তব্যগুলো আসে। ইনফ্যাক্ট তারা তো আসলে রাজনীতি পর্যন্ত ছাড় দিবেন সেটা না। এখানে সাকিব ভাই একটি কথা হচ্ছে যে আমরা আপনি যাদের কথা বলছেন তারা তো আসলে এখনো পর্যন্ত রাজনীতিটি শুরু করেনি, তারা একটা অভ্যুত্থানের একটি অংশ বা তারা ফ্রন্ট ফাইটার, তারা রাস্তায় জীবন বাজি রেখেছিল, সেই জায়গাটিকে অবশ্যই আমরা শ্রদ্ধা করি। তাদের তো এখনো রাজনৈতিক দল হয়ে ওঠা হয়নি, যেই কারণে হয়তো অপরিপক্কতার জায়গা থেকে রাজনৈতিক দল হয়ে ওঠা হয় নাই। এটা তো রাজনৈতিক দলে আত্মপ্রকাশ করা এক জিনিস, কিন্তু রাজনীতি তো আর এক জিনিস। সাকিব ভাই আপনি রাজনীতি করেন, রাজনীতি তো একটু আলাদা জিনিস।
রাজনীতি তো সকাল বিকাল যখন তখন যা ইচ্ছা তাই বলা যায় না, এটা তো রঙ্গমঞ্চ না, রাজনৈতিক মঞ্চ রঙ্গমঞ্চ না। সো দ্যাট তারা পর্যায়ক্রমে এই আপনাদের মতো মানুষদের আলোচনা সমালোচনা এগুলো শুনে 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 একটা সময় হয়তো তারাও একটি রাজনৈতিক শক্তি হিসেবে, রাজনৈতিক দল হিসেবে মানে শক্ত অবস্থান তৈরি করবে। তারা এখনো পর্যন্ত একটি শক্তি, বাট সেটিকে রাজনৈতিক শক্তি বলা এখনো বলার মতো সময় আসেনি। আপনি এটা বলছেন, কিন্তু বিষয় হলো যে আপনি আমার সম্পর্কে বলছেন। কোনো বিষয় যদি আপনি আমার সম্পর্কে বলেন, আমি যদি সেটা না মানি, আমি যদি সেটা ধারণ না করি, তাহলে তো আলটিমেটলি সেটা হচ্ছে, সেটিও তো এক ধরনের অপরিপক্কতা হতে পারে। হ্যাঁ, হতে পারে, অপরিপক্কতা হতে পারে। কিন্তু যেমন ধরেন, মানে আমি একজনের বক্তব্য এরকম শুনলাম যে 36 বছরের রাজনীতিবিদরা পারে না, এই কারণে আমরা 36 দিনে অভ্যুত্থান সফল করে ফেলেছি। 36, ওই যেটা বলছিলাম, 36 দিনে কি অভ্যুত্থান সফল হইতো? যে 36 দিনেই আসলে অভ্যুত্থানটা হইতো, তার আগে কোনো লড়াই না হইতো না তো। কিন্তু এই কথা তো সে বলে ফেলতেছেন, এবং রাজনীতিবিদদের হিউমিলিয়েট করা হচ্ছে যে রাজনীতিবিদরা আপনি 36 বছর পারেন নাই, আপনি ফেল করছেন, প্রেক্ষাপট হুট করে তৈরি হয়ে গেল, আর আমরা 36 দিনে ইয়ে করে ফেললাম। সুতরাং আমাদের লাইনটা হচ্ছে এরকম, আমাদের রাজনীতি শেখাতে আসবেন না, আমাদের রাজনীতি শেখাতে আসবেন না, আপনারা 36 বছর ফেল করছেন রাজনীতিবিদরা, এই জন্য আমরা 36 দিনে এই অভ্যুত্থান সফল করে শেখ হাসিনাকে বিদায় করছি, ফ্যাসিজম হটাইছি। মজার ব্যাপার হচ্ছে, যিনি এটা বলতেছেন উনি এই জাতীয় নাগরিক কমিটি গঠন হওয়ার আগ পর্যন্ত একটা রাজনৈতিক দলের সদস্য ছিলেন। ভাই, একটা রাজনৈতিক দলের, আমি একটা রাজনৈতিক দলের সদস্য, আমি একজন রাজনৈতিক কর্মী, মানে আমি একজন রাজনীতিবিদ, তাই তো? আপনি রাজনীতির মধ্যেই আছি। তার মানে আপনি তো এটা বলতে পারতেন, আমরা রাজনীতিবিদরা গত 36 বছরে পারি না, কারণ আপনি নিজে তো রাজনীতির মধ্যেই ছিলেন। ঘটনা হয়েছে কি, ওই যে একটা মেশিন, আমরা আওয়ামী লীগের সময়, হাসিনার সময় বলতাম না যে আওয়ামী লীগ হচ্ছে একটা মেশিন, ওখানে আপনি একদিক দিয়ে রাজাকার দিবেন, আর একদিক দিয়ে আপনার মানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এসে বের হয়ে যাবে। তো এইখানে হয়েছে এখন ব্যাপারটা ওই রকম। ধরেন একই সাথে আপনি মানে ছিলেন 5 আগস্ট পর্যন্ত, একই সাথে লড়াই করছেন, যারা লড়াই করেন তো বাদই দিলাম, যারা লড়াইটা করছেন তারা হয়তো একই সাথে করছেন, কিন্তু উনি ওই মেশিনে ঢুকে গেছেন। তো উনি এখন অভ্যুত্থানের পক্ষের শক্তি, ঠিক যেভাবে ধরেন ওই স্বাধীনতার পক্ষের শক্তির একটা রেটরিক ছিল আওয়ামী লীগের, ঠিক একই রকম এখন অভ্যুত্থানের পক্ষের শক্তি একটা রেটরিক দাঁড়ায় গেছে। না, তারপরেও এত মানে মনে করেন রাজনীতি, এটাই কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য। রাজনীতিতে তর্ক বিতর্ক থাকবে, পক্ষ প্রতিপক্ষ থাকবে, বাকযুদ্ধ থাকবে, নানান ধরনের যুক্তির লড়াই থাকবে, হ্যাঁ, ঠান্ডা যুদ্ধ থাকবে, উত্তেজনা থাকবে, এগুলোই গণতন্ত্র, এটাই সৌন্দর্য। তারপরেও তো আমাদের যৌক্তিক একটা সমাধানের পথ পৌঁছতে হবে, যে পথ হচ্ছে গণতন্ত্রের পথ, যার জন্য আসলে এই গত 15.5 বছর যারা ধান খেতে ছিল, বা গত 36 দিন যারা রাজপথে ছিল, হয়তো তারাই শেষ করেছে, ধরেই নিলাম 15 বছর ধান খেতে পালিয়েছিল। ওই ধান খেতে পালিয়ে থাকা মানুষগুলোকে দেখে দেখে এই 36 দিনে যারা শেষ করেছে তারা উজ্জীবিত হয়েছে এবং তারা শেষ করেছে। এই সাধুবাদ বা এই কৃতিত্ব তাদেরকে অবশ্যই আমরা। সবচেয়ে বড় কথা, আমি ব্যক্তিগতভাবে বলি, যতগুলো জায়গায় একটু এই জায়গাটা একটু বলতে চাই, যতগুলো জায়গায় কথা বলার সুযোগ হয়েছে, সেটা ধরেন রাজপথের কোনো একটা বক্তৃতা হোক, কিংবা কোনো একটা টিভি টক শোতে হোক, কিংবা আমি যেহেতু লেখালেখি করি, কলাম লিখি, আমার কলামের মধ্যে হোক, একটা কথা বারবার বলছি যে এই শক্তিটাকে, এবং যেটা পরবর্তীতে রাজনৈতিক দল, এটাকে আমরা ধারণ করি, এটার আমি নিজেও একটা অংশ। কারণ হচ্ছে এই অভ্যুত্থানকে তো অবশ্যই ধারণ করি, আমি মেশিনে না ঢুকলেও অভ্যুত্থানকে ধারণ করি। এখন বিষয় হইলো যে আপনি মানেন বা না মানেন, আমি ধারণ করি। এখন সুতরাং এই অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে যে শক্তিটার জন্ম হইলো, এবং সেই শক্তি যদি কোনো রাজনৈতিক শক্তি হয়ে ওঠে, রাজনৈতিক দল হয়ে ওঠে, তাহলে সেটাকেও আমি ধারণ করি, কারণ সেটি আমারও চিন্তার ফসল। অবশ্যই। এই কারণে আমি চাই না যে আপনি আসলে ভুল করেন, এবং এত বড় কোনো ভুল করেন যেটা আসলে আপনাকে পরবর্তীতে অস্তিত্ব সংকটে ফেলে দেয়। জি, তারপরেও আমাদের তো সমাধানের পথ একটা বেরোলো প্রফেসর ইউনূসের আজকের এই বক্তব্যের মাধ্যমে। সেই পথ ধরে আসলে আমরা এগিয়ে চলবো, সেই বিশ্বাস বা সেই সাহস তো আমরা রাখি। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আপনি নিজেই দেখছেন যে একটু মতদৈন্যতা আছে, একটু দ্বিমত আছে, এগুলোর বাইরে গিয়ে আমাদের তো সমাধানের পথে এক সুরে কথা বলতে হবে। সেটি কি আসলে সম্ভব বর্তমান বাস্তবতায়? সুর মেলানো সম্ভব কিনা? যদি সুর না মেলে তাহলে কিন্তু শেষ পর্যন্ত এক ধরনের অনিশ্চয়তা কাজ করে। আপনি কি মনে করেন? সুর মেলানোর ব্যাপার হচ্ছে কি, ধরেন রাজনীতিতে বা রাজনৈতিক দলগুলোর মধ্যে সুর মেলে যখন আসলে কোনো একটা শক্তি, কোনো একটা পক্ষ যে অথরিটির জায়গায় থাকে, সে এই অ্যারেঞ্জমেন্টটা করে। আপনি দেখেন
জামাত বরাবরই কিন্তু মানে এনসিপি যেভাবে কথা বলেছে ঠিক একই রকম ভাবে কিন্তু জামাতও কথা বলছে, সংস্কার হইতে হবে, বিচার হইতে হবে, এরপরে ইলেকশনে সেই নানান কথাবার্তা তাদের দিক থেকে এসছে। সর্বশেষ জামাতের আমির লন্ডন থেকে ঘুরে আসলেন, কি হয়েছে না হয়েছে সে আলোচনায় যাচ্ছি না, কিন্তু লন্ডন থেকে ঘুরে শুনি এয়ারপোর্টেই বললেন যে আমরা রমজানের আগে ইলেকশন চাই। রমজানের আগে হিসাব করলে দেখা যায় জানুয়ারির মধ্যে নির্বাচন, আর আপনি বিএনপি বলতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এই যে আপনি কিন্তু অনেকটা কাছাকাছি চলে আসলেন, এখন 1 মাসের ডিফারেন্স। আপনার এনসিপিতে নাহিদ ইসলামের বক্তব্য একই দিনে, আবার তার আখতার হোসেনের বক্তব্য ডিফারেন্ট ছিল। আখতার হোসেন বলছেন যে মানে ডিসেম্বরের মধ্যেও এখন যে সময় আছে, এখন থেকেই যদি সরকার মানে যত্নশীলভাবে কাজ করে, যদি এটা মিন করে যে আমাকে ইলেকশন করতে হবে, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব। এটা আখতার হোসেনের বক্তব্য। এই যে আমরা অনেকগুলো বিষয় খুব কাছাকাছি জায়গায় চলে আসলাম। আরেকটা বিষয় হলো যে আপনার যেগুলো আপনার বেসিক, আপনার যেটা আপনার যার উপর আপনার রাজনীতি দাঁড়ায় আছে, সেই জায়গাগুলোতে পলিটিশিয়ানরা ছাড় দিবে না, এটা আপনাকে মেনে নিতে হবে, এটা বাস্তবতা। ওই জায়গাগুলোতে আমাদের যেটা করতে হবে, তখন ঐক্যমত কমিশন 166টা প্রস্তাব তারা দিয়েছিল। এখন এই 166টার মধ্যে আমরা দেখলাম ম্যাক্সিমাম দলেরই কিন্তু মোটামুটি 100+ জায়গায় তারা ঐক্যমতে আছেন, 100+, তো অনেক বড় ব্যাপার। অলমোস্ট 80%। হ্যাঁ, তো এখন আপনি যদি 100টাও আমি ধরে নিলাম যে আলোচনা সুবিধা যে 100টা পয়েন্টে আমরা একমত হইতে পারলাম, এখন আপনি তো ধরে বেঁধে কাউকে অন্য জায়গায় নিতে পারবেন না, শতভাগ একমত হওয়া যাবে না। আপনি ওই 100টার ক্ষেত্রে আপনি সংস্কারের আলোচনা নিয়ে আসেন, আপনি দরকার হইলে আপনি একটা ডকুমেন্ট প্রিপেয়ার করেন, জনগণের সামনে সেটা উপস্থাপন করেন যে এই সবগুলো রাজনৈতিক দল এই বিষয়গুলোতে তারা একমত হয়েছে, এবং এই ব্যাপারে আপনি সকল রাজনৈতিক দলের কাছ থেকে দরকার হলে স্বাক্ষর নেন, চার্টারের কথা যেটা আসতেছে। তো সেটা করার পর এখন ধরেন যে এখন যেটা আলোচনা বা যেটা বাস্তবতা, এখন ছোট করতে হবে সাকিব ভাই, আমরা শেষ দিকে। ধরেন একটা ইলেকশন হলে মোটামুটি ভাবে মানুষ মনে করে যে বিএনপি ক্ষমতায় আসবে, কারণ বিএনপি ক্ষমতা এসে যাতে ওই জায়গাগুলোতে সে যেই জায়গাতে এখন মানে একমত হয়েছে মানতে বাধ্য থাকে, আপনি ওই জায়গা পর্যন্ত তো যেতে পারবেন। আপনি এখন জোর করে তো কোনো কিছু করতে পারো না, জোর করে কোনো কিছু করতে গেলে আরো হিতে বিপরীত হবে, কারণ পার্লামেন্ট যদি না মানে তাহলে আপনি কিছু করতে পারো না। এমনকি পরবর্তী পার্লামেন্ট যদি আপনার এই গভর্নমেন্টকেও যদি রিকগনাইজ না করে, তাহলে আপনি এই গভর্নমেন্টের কোনো কর্মকাণ্ড রিকগনাইজ থাকবে না। সুতরাং সবগুলো রাজনৈতিক দলে প্রফেসর ইউনূস সরকার সে পথে হাঁটছে না। প্রফেসর ইউনূস সরকার কিন্তু রাজনৈতিক দলগুলোর সুরে সুর মিলিয়ে চলবার চেষ্টা করছে এখনো পর্যন্ত, সেটি তো নিশ্চয়ই খেয়াল করেছে। কিন্তু একটা বিষয় হচ্ছে ডক্টর ইউনূস কিন্তু রাজনৈতিকভাবে অনেক মানে দুঃখিত, ডক্টর ইউনূস সম্পর্কে এই মন্তব্য আমার করা ঠিক না, বাট কিন্তু উনি তো ওনার যে আপনার কাছে মনে হয়, হ্যাঁ আমার কাছে যেটা মনে হয়, কিংবা উনি তো আসলে রাজনীতির মানুষ না, কিন্তু ওই যে বোম্বেতে একটা মুভি সিনেমা ছিল খুব বিখ্যাত, নায়ক, মুভির একদম শেষে এসে অনিল কাপুর ওটার ইয়ে ছিলেন মেইন ক্যারেক্টারে, উনি বলেন যে আপ লোগোনে আখের মুঝে পলিটিশিয়ান বানাই দিয়া, তো শেষ পর্যন্ত আমাকে আপনারা রাজনীতিবিদ বানাই দিলেন। তো বিষয়টা হচ্ছে যে সম্ভবত আমি শেষ ওনার যে আল জাজিরা সাক্ষাৎকার, এটা পড়তে গিয়ে আমার এই মুভিটার কথা মনে হয়েছে যে আমরা রাজনীতিবিদরা এত ঝামেলার মধ্যে ওনাকে ফেলে শেষ পর্যন্ত ওনাকে মনে আমরা রাজনীতিবিদই বানাই দিছি। কারণ হচ্ছে ওনার এই সেটি ঠিক হবে না, এই আল জাজিরা সাক্ষাৎকারটা তো উনি অনেক মানে কিছু ক্লিয়ার করে দিয়েছেন, এবং খুব মানে ম্যাচিউর ভাবে পলিটিক্সটাকে উনি হ্যান্ডেল করছেন, এবং এটা এক প্রকার রোডম্যাপ বলতেই পারেন। হ্যাঁ, জি, ধন্যবাদ সাকিব আনোয়ার আপনাকে। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব যাই থাকুক, তর্ক বিতর্ক সবকিছুর ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলগুলো আজকে আমাদের অতিথি সাকিব আনোয়ারের বক্তব্য অনুযায়ী যে এক সুরে কিছুটা কাছাকাছি সুরে কথা বলা শুরু করেছেন, এবং এটি হয়তো সমাধান সূত্র। এই সূত্রের পথ ধরে বাংলাদেশ এগিয়ে যাবে কাঙ্ক্ষিত গণতান্ত্রিক যে অভিযাত্রা, সেই অভিযাত্রার লক্ষ্যে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।